তখন অনেক রাত, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, সঙ্গে বইছিল ঝোড়ো হাওয়া, আর বাতাসে ছড়িয়েছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। আকাশে মেঘগুলো এমনভাবে ঘুরপাক খাচ্ছিল যেন কোনো অশুভ ঘটনা আগে থেকেই তাদের পথ চেয়ে বসে আছে। রাতের শেষ অটো চলেছে বাড়ির পথে। সুরেশ ৩২ বছর বয়সের এক যুবক। শহরের অবিরাম দৌড়ঝাঁপে হাঁপিয়ে উঠে ছিল। আজ সে খুবই ক্লান্ত। সন্ধ্যা নামার আগে যে করেই হোক গ্রামে পৌঁছাতে হবে, এটাই ছিল তার মনে একমাত্র চিন্তা। বিরাজপুর গ্রামে তখন ছলাভার গল্প ছড়িয়ে পড়েছে, প্রতিটা চৌকাঠ থেকে শুরু করে ঘরের উঠোন পর্যন্ত। লোকজন বলতো রাতে রাস্তায় এক অদ্ভুত ছায়া মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। আবার দূর থেকে কোনো অচেনা শব্দ কানে এলেই বুকের ভেতর কাঁপুনি ধরে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে গ্রামবাসীরা যে যার ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকে, যেন অন্ধকার কোনো অতিথি নয়, বরং বিপদকে ডেকে আনে। কি দুর্ভোগ! মনে হচ্ছে এই বাসটা আমাদের সারা রাত এভাবেই টেনে নিয়ে যাবে। বাসের ভেতরে নিস্তব্ধতা, কেউ ঘুমোচ্ছে, কেউ বা ফিসফিস করে কথা বলছে। ঠিক তখনই হঠাৎ এক ঝাঁকুনিতে বাস থেমে গেল। বিদঘুটে একটি আওয়াজ করে বাসের দরজাটা খুলে গেল, আর ভেতরে ঢুকলো এক বৃদ্ধ লোক। তার মুখ গভীর ভাঁজে ভরা, চোখ দুটো অদ্ভুত রকম গম্ভীর আর অস্বস্তিকর, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পুরনো এক ঝোলা, ভেতরে আরও অনেক রুদ্রাক্ষের মালা। বৃদ্ধ ঝোলা থেকে একটি রুদ্রাক্ষ বের করে চুপচাপ সুরেশের হাতে রেখে দিল। এই নে বাবা, আজ রাতে খালি হাতে চলা ঠিক নয়। যা দেখা যায় সব সত্য নয়, আর যা সত্য সে আগে থেকেই ইশারা দেয়। রুদ্রাক্ষটা থেকে অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ছিল, যেন অদৃশ্য কোনো হৃৎস্পন্দনে জীবিত। বাস যখন বিরাজপুর এসে থামল, তখন রাত্রি 11টা। বাস থেকে নামার পর সুরেশ দেখল জায়গাটা একেবারে জনশূন্য। রিকশা তো দূরের কথা, একটা কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় নেই। নিজের বাড়ি পৌঁছতে হলে তাকে এখন ৩ কিলোমিটার পথ হাঁটতে হবে, ঘন জঙ্গলের ভেতর দিয়ে। আর রাস্তার দুই পাশে বড় গাছগুলো যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা অদৃশ্য প্রহরীর মতো দেখাচ্ছে। সুরেশ বাড়ির পথে হেঁটে চলেছে। ঠান্ডা হাওয়া বইছে, তবু সুরেশের পিঠ বেয়ে ঘাম নামছিল। হঠাৎ তার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল, যেন কেউ পেছন থেকে তার দিকে তাকিয়ে আছে। ঘুরে দাঁড়ালো সে, কিন্তু সে দেখল শুধু গাছের দুলতে থাকা ছায়া। কে আছে ওখানে? সামনে এসে কথা বলো। কোনো উত্তর এলো না, বরং বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল। সুরেশ প্রচণ্ড ভয়ে তার পকেটে হাত ঢুকিয়ে রুদ্রাক্ষটিকে একবার ছুঁল। সেই উষ্ণতা আবার ফিরে এলো। সে তাড়াতাড়ি মালাটা গলায় পড়ে নিল। ঠিক তখনই গাছের ছায়া থেকে এক কালো অবয়ব বেরিয়ে এলো, মানুষের মতো, কিন্তু মুখ ধোয়ার মতো অস্পষ্ট। চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছে। সুরেশ তখন প্রচণ্ড ভয়ে বাড়ির পথে দৌড়াতে থাকে। সুরেশ ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ির দরজায় পৌঁছালো এবং সে তার বাবাকে ডাকতে লাগলো। বাবা, আমি সুরেশ, দরজা খোলো। ঠিক সেই সময় ভেতর থেকে কাঁপা গলায় উত্তর এলো, দূরে থাক, ছলো বা মানুষের গলাও নকল করতে পারে। ঠিক তখনই সেই ছায়া আবার কাছে এসে দাঁড়ালো, এবার আরো ভয়ঙ্কর। ছায়ামূর্তিটাকে দেখে সুরেশ চিৎকার করে উঠল। হঠাৎ সুরেশের বাসের বৃদ্ধ লোকটির কথা মনে পড়ল। সে তখন কোনো কিছু না ভেবে দৌড়ে গ্রামের শিব মন্দিরের দিকে ছুটে চলল। সেখানে পৌঁছে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান যখন ফিরল, সে দেখল মন্দিরের পুরোহিত তার পাশে বসে আছে। ভয় পেও না বাবা, তুমি এখন নিরাপদেই আছো। সুরেশ একটু ধাতস্থ হয়ে তার সঙ্গে রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুরোহিত মশাইকে বলল। শোনো বাবা, এই গ্রামে একবার বঞ্জারনদের একটা দল এসেছিল। সেই বঞ্জারন দলের সর্দারের মেয়ে ঝুমরি ছিল খুবই সুন্দর দেখতে।
সেই ঝুমরির সাথে এই গ্রামের একটি ছেলের ভালোবাসা হয়, কিন্তু ছেলেটি তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে এই গ্রাম থেকে চলে যায়। ঝুমরি এই ঘটনা সহ্য না করতে পেরে আত্মহত্যা করে। তারপর একদিন বনজারারা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায়, কিন্তু ঝুমরির আত্মা তার ভালোবাসার জন্যে আজও রাতের অন্ধকারে ছায়ামূর্তির মতো গ্রামের পথে ঘুরে বেড়ায়। শেষ রাতে সুরেশ পুরনো বটগাছের নিচে গিয়ে ঝুমুরির অস্থি খুঁজে পায়। হাতের লণ্ঠনটি ছুড়ে দিল সেই অস্থিগুলোর দিক। অস্থিগুলি লণ্ঠনটির সংস্পর্শে আসতেই পুড়ে ছাই হয়ে যায়, আর ঝুমুরির আত্মা মুক্তি পায়। ভোরবেলা গ্রামবাসীরা সুরেশকে অচেতন অবস্থায় বটগাছের নিচে খুঁজে পায়। গ্রামবাসী যখন সুরেশকে ধরাধরি করে বাড়ির পথে নিয়ে যাচ্ছিল, তখন সুরেশ দেখল দূরে দাঁড়িয়ে আছে পুরোহিতের আবছা অবয়ব। হাসি হাসি মুখে সুরেশকে বলল, সুরেশ, তোমার সাহসের জন্যে আজ পুরো বিরাজপুর গ্রাম এক অভিশাপের হাত থেকে বাঁচল। তুমি